দর্শক, খেলাধুলা বিষয়ক আমাদের নিয়মিত আয়োজন উই লাভ স্পোর্টসে স্বাগত। আজকের বিষয় সাফ নারী চ্যাম্পিয়নশিপ ও দেশের ফুটবল। আমাদের সাথে আছেন বিশিষ্ট সংগঠক কামরুন ডানা, আরও আছেন গাফফার ভাই, আমাদের সাবেক ফুটবলের জাতীয় পুরস্কার প্রাপ্ত, আছেন জুয়েল রানা ভাই, জাতীয় দলের সাবেক অধিনায়ক। সবাইকে স্বাগত আমাদের উই লাভ স্পোর্টসে। শুরু করব ডানা আপাকে দিয়ে। নারী ফুটবলে বাংলাদেশের সাফল্য নিয়ে যদি একটু বলতেন। আমরা ফাইনাল খেলছি সাফ নারী চ্যাম্পিয়নশিপে। এটা অবশ্যই আনন্দের একটা ব্যাপার যে সাফ ফুটবলে মেয়েরা, বাংলাদেশের মেয়েরা ফাইনালে উঠেছে। যখন শুরুটা করেছিলাম আমরা অনেক আন্দোলনই আমাদের করতে হয়েছিল যখন শুরু করেছিলাম, আজ থেকে প্রায় 13 বছর আগে। তো সেখান থেকে হাঁটি হাঁটি পা করে আমাদের মেয়েরা খেলছে। যখন শুরু হয়েছিল তখন কিন্তু অনেকেই বলতো, ইভেন অনেক ফুটবল বিশেষজ্ঞরাও বলেছেন যে আমাদের দেশে মেয়েরা কি ফুটবল কন্টিনিউ করতে পারবে কিনা। সেখান থেকে আজকে ফাইনাল খেলা এবং ভারতের বিপক্ষে খেলা, এটা আমাদের সবার জন্য খুবই আনন্দের ব্যাপার। এই দলটা কিন্তু খুব কাছ থেকে দেখেছেন আপনি, এই দলটাকে আপনি হাতে তৈরি করেছেন, সূতিকাগার বা আপনি এটার একটা অন্যতম উদ্যোক্তা ছিলেন। সেই জায়গা থেকে আসলে এই দলটার উঠে আসার পেছনে মূল কারণটা কি? আমাদের অন্যান্য ফুটবল যে ছেলেদের ফুটবল থেকে একটু ব্যতিক্রম, এই দলটা সাফল্য পেয়েই যাচ্ছে এবং এই পর্যায়ে এসে আমি ঠিক এই দলটা বলবো না, মানে আমরা যখন শুরু করেছিলাম তখন তো আর এই টিমটা ছিল না। তো শুরুটা যেহেতু প্রথম বাংলাদেশে মেয়েরা যে কোনোদিনও ফুটবলে লাথি মারেনি, তারা ফুটবল খেলবে, সেটা খুব কঠিন ছিল। সামাজিক একটা বিধি নিষেধ ছিল, মৌলবাদীদের বাধা ছিল। তখন মৌলবাদীরা মানে চ্যালেঞ্জের মুখে এটা আমাদের পড়তে হয়েছিল। একবার রাজশাহীতেও এরকম একটা সমস্যায়, বা সেটা তো অন্য, আমার ব্যাডমিন্টন, আমার ব্যক্তিগত ব্যাপারে। কিন্তু একটা ফুটবল শুরু করতে যাচ্ছি বাংলাদেশে, তখন কিন্তু সবাই এটাকে ভালোভাবে নেয়নি। যারা ক্রীড়া অনুরাগী, খেলাধুলার সংশ্লিষ্ট, সরকার, সাংবাদিক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সবাই আমাদের সহযোগিতা করেছিল। এবং আমাদের শুরুটা এমন হয়েছিল যখন আমরা 4-5 বছর খেলার মেয়েদেরকে বিভিন্ন, আমাদের শুরু কিন্তু শুধু ফুটবলার দিয়ে তৈরি করতে পারিনি, বিভিন্ন ডিসিপ্লিন থেকে এসেছিল। অ্যাথলেটিক্স থেকে, হ্যান্ডবল যারা খেলে, ভলিবল যারা খেলে, বা অন্যান্য ডিসিপ্লিনে যারা ছিল, তাদেরকে নিয়ে কিন্তু প্রথম আমাদের শুরু করতে হয়েছে। তারপরে ওপেন ট্রেনিংয়ের মাধ্যমে আমরা তাদেরকে সংগঠিত করতে পেরেছি। এবং ওই সময় আমরা ধন্যবাদ দিতে চাই সেই সময় বাংলাদেশ আনসার ও ভিডিপি যারা খেলাধুলায় অনেক তারা এগিয়ে, তারা কিন্তু মেয়েদেরকে পার্বত্য চট্টগ্রাম ওইসব এলাকা থেকে মেয়েদেরকে ট্যালেন্ট হান্ট করে চাকরি পর্যন্ত দিয়েছে। এই ফুটবল খেলার জন্য কিন্তু অনেক পরিবার জীবিকার পথ খুঁজে পেয়েছে। তো সেই জায়গা থেকে এখন আমরা যে এসেছি। এবং এখানে আমি আরেকটা কথা যোগ করতে চাই, আমাদের আন্ডার 14-এ মেয়েরা ভালো করেছে। বর্তমান প্রধানমন্ত্রী আমরা সবাই জানি, উনি ভীষণ ক্রীড়া অনুরাগী একজন মানুষ, ওনার পরিবারের সবাই খেলাধুলার সাথে সংশ্লিষ্ট ছিলেন। ওনার ইচ্ছায় প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর যে 2011 থেকে এই শিশু কিশোরদেরকে নিয়ে, কিশোর কিশোরীদেরকে নিয়ে ফুটবলটা শুরু করেছে, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা ফুটবল টুর্নামেন্ট। সেখানে কিন্তু আমাদের 11 লাখ কিশোর এবং 9 লাখ কিশোরী সারা দেশের উপজেলা, থানা, জেলা, বিভাগ হয়ে কিন্তু ন্যাশনাল ফাইনাল খেলতে আসছে ঢাকায়। তো এই যে তাদের 6 বছরের প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের একটা রেগুলার প্রসেসের মধ্যে সব খেলোয়াড়রা আছে, বিভিন্ন স্কুলগুলো আছে, বিভিন্ন স্কুল টিচার আছে, ওটাও কিন্তু একটা আমাদের ফলপ্রসূ হয়েছে এই ফুটবলের, মেয়েদের ফুটবলের উন্নয়নের ব্যাপারে। সেক্ষেত্রে আমরা আফগানিস্তানকে হারিয়েছি, আমরা মালদ্বীপসকে অনেক বড় ব্যবধানে হারিয়েছি। আসলে এত গোল দেওয়ার আসলে আমাদের এই ক্যাপাবিলিটি কিভাবে হলো? আসলে মেয়েদের ফুটবলটার জন্য আমি অবশ্যই ধন্যবাদ দিতে চাই, যে মেয়েদের ফুটবলের জন্য যে এফোর্টটা দেওয়া হচ্ছে কন্টিনিউয়াস একটা প্রসেসের মধ্যে। ছোটন সাহেব কোচ, একই কোচ কিন্তু তার আন্ডারেই কিন্তু ট্রেনিংগুলো চলছে, তার আন্ডারেই বিভিন্ন খেলতে যাচ্ছে, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। এবং একজন কোচ যখন 4 বছর 5 বছর একটা টিমকে নারিশ করার সুযোগ পায়, তখন কিন্তু সে প্রতিটা প্লেয়ারের ইনস অ্যান্ড আউট সব কিছু জানে, কাকে কোথায় খেলাতে হবে, কাকে কতটুকু এফোর্ট দিতে হবে, কে কতটুকু প্রেশার নিতে হবে, সে জেনে ফেলে। তো সেই জিনিসটা ছোটন সাহেব আয়ত্ত করেছে। এবং একই টিম যে খেলছে কন্টিনিউয়াসলি, তাদের একটা ট্রেনিংয়ের মধ্যে আছে, এটা আমাদের জন্য একটা ভালো খবর। যার জন্য আর আমার মনে হয় আফগানিস্তান তো আমরা যে নিজেরাই জানি ওরা একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, ওদের খেলাধুলার ওইভাবে আমরা যে যতটুকু এফোর্ট দিতে পারি তারা কিন্তু সেইভাবে দিতে পারছে না। আর মালদ্বীপ কিন্তু ওরা ছেলে ফুটবলে অনেক ভালো, আমরা এখন মালদ্বীপের কাছেও হেরে যাই ছেলে ফুটবলে। তো মেয়েরা এত খারাপ করবে কেন? তার মানে মনে হয় ওরাও হয়তো মেয়েদের ফুটবলটাকে আমরা যেভাবে এফোর্ট দিচ্ছি সেভাবে দিচ্ছে না। তো আমরা তখনই আশাবাদী হব আমাদের দেশের
মানে খেলাধুলা বলতেই ছিল ফুটবল। ফুটবল হলো সবচেয়ে জনপ্রিয় খেলা এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দেশ ফুটবল খেলে, তাই না? তো সেই হিসাবে আমাদের ফুটবল কেন পিছাবে, আমাদের তো এগিয়ে যাওয়ার কথা। তো মেয়ে ফুটবল যতটুকু সুযোগ সুবিধা পাচ্ছে, সেই সুযোগ সুবিধা যদি আমাদের ছেলে ফুটবল পায়, অবশ্যই আমাদের ছেলে ফুটবল এগিয়ে যাবে। কারণ তারা তো একসময় আমাদের দেশের আপামর জনগণকে কিন্তু আনন্দ দিয়েছে। গাফার ভাইরা যখন খেলেছেন, জুয়েল রানারা যখন খেলেছেন, তার আগে যারা আছেন আমাদের দেশের অনেক নাম করা খেলোয়াড় আছেন, তো তারা তো সারা দেশের জনগণকে ফুটবল দিয়েই কিন্তু মাতিয়ে রাখতো। তো সেইভাবে আমাদের যেহেতু ফুটবল একটা মাস লেভেলের খেলা, সবাই খেলতে পারে, সবাই এটা সম্পর্কে জানে, যে কোনো ছেলে বা এখন তো মেয়েরাও খেলছে, যে কোনো ছেলে জিজ্ঞেস করলে কিছু খেলা খেলুক আর না খেলুক, ফুটবলটা খেলেছে। তো ফুটবলের এফোর্টটা সামগ্রিকভাবে ফেডারেশনকে সবার জন্যই দিতে হবে। আচ্ছা, আমরা যেহেতু নারী ফুটবল নিয়ে কথা বলছি, নারীদের সাফল্য গাথা নিয়ে কথা বলছি, আমরা দর্শক দেখে নিব জোবেরা রহমান লিনুর উপর করা একটি রিপোর্ট, যেটি আমরা একজন নারী ক্রীড়াবিদ হিসেবে জোবেরা রহমান লিনুকে আমরা শুভেচ্ছা হিসেবে এই একটা রিপোর্ট দেখে নিব এখন। ক্রিকেট ফুটবলের দাপটের বাইরেও ক্রীড়াঙ্গনে আলোচিত মুখ জোবেরা রহমান লিনু। দেশীয় টেবিল টেনিসের নাম আসলেই ভেসে ওঠা একটি মুখ জোবেরা রহমান। শুধু তাই নয়, প্রথম বাংলাদেশি ক্রীড়াবিদ হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠে সবার প্রিয় লিনুর। জন্ম 1965 সালে চট্টগ্রামের কাপ্তায়ে। বাবা শেখ আব্দুর রহমান সরকারি প্রকৌশলী হওয়ায় কাপ্তায়ে প্রাথমিক শিক্ষার গণ্ডি পেরিয়ে সিলেট ও নরসিংদীতে মাধ্যমিক আর ঢাকার লালমাটিয়াতে এইচএসসি ও ডিগ্রিতে পড়াশোনা লিনুর। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে উচ্চতর ডিগ্রিও নেন তিনি। তারও আগে সিলেটে থাকার সময়ে অবসরে বাবার সঙ্গে অফিসার্স ক্লাবে যেতেন জোবেরা রহমান লিনু। সেখানে প্রেমে পড়েন টেবিল টেনিসের। বাবার হাত ধরে ধীরে ধীরে লিনু আয়ত্ত করতে থাকেন টেবিল টেনিসের খুঁটিনাটি। মাত্র 9 বছর বয়সে সব কৌশল করায়ত্ত করে টেবিল টেনিসের ভবিষ্যৎ হিসেবে নিজেকে তৈরি করে নেন তিনি। 1974-এ জাতীয় টেবিল টেনিসে শুরু হলে সেখানে খেলার বায়না ধরেন লিনু। মাত্র 9 বছরেই জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে চমকে দেন বাংলাদেশকে। যদিও বড় বোন হেলেনের কাছে সেবার হারতে হয়েছিল তাকে। তবে 77 সালে পূর্ণ হয় লিনুর স্বপ্ন। 12 বছরে লিনু এবার বড় বোনকে হারিয়ে জিতে নেন প্রথম জাতীয় চ্যাম্পিয়নশিপ। এরপর শুধুই সামনে এগিয়ে চলা। 1977 থেকে 2001 সালের মধ্যে 16 বার জাতীয় টেবিল টেনিসে চ্যাম্পিয়ন হওয়ার বিরল রেকর্ড গড়েন লিনু, যাতে প্রথম বাংলাদেশি হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠে যায় জোবেরা রহমানের। এছাড়াও তিনি তিনবার চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ গেমসে। টেনিসের বাইরেও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় ইউনিসেফের বিশেষ দূত মনোনীত হন লিনু। 1999 সালে বাংলাদেশ সরকারের দেয়া জাতীয় পুরস্কার ছাড়াও একগাদা সম্মাননায় ভূষিত হয়েছেন লিনু। আবাহনীর সাথে সম্পৃক্ততার কারণে ক্লাবটির টেবিল টেনিস সাধারণ সম্পাদক হিসেবেও কাজ করে যাচ্ছেন তিনি। তৃণমূল থেকে খেলোয়াড় অন্বেষণ আজিমপুর সাইক্লিং ক্লাবের প্রতিষ্ঠাতা হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। মাদক বিরোধী প্রতিবাদের অগ্রণী মুখ লিনুর হাত ধরে এসেছে বিভিন্ন সাহিত্যকর্ম। খেলার জগতের উজ্জ্বল নক্ষত্র জোবেরা রহমান লিনু এখনও কাজ করে যাচ্ছেন ক্রীড়াঙ্গনের উন্নয়নে। দর্শক, জোবেরা রহমান লিনুর উপর করা প্রতিবেদনটি আমরা দেখলাম। আমরা আবারও ফিরছি নারী ফুটবলে, যাচ্ছি গাফার ভাইয়ের কাছে। গাফার ভাই, নারী ফুটবলের সাফল্যটাকে কিভাবে দেখছেন? আসলে অবশ্যই এটা আমাদের জন্য একটা ইতিহাস গড়তে যাচ্ছে আজকে। এটা আবার বাংলাদেশে একটু আগে আমরা ডানার মুখে শুনলাম, অনেক কাঠখড় করিয়ে কিন্তু আজকের এই ফুটবলের সাফল্য, কিন্তু যারা প্রথম থেকে শুরু করেছিল আজকে যদি তারা এই অনেক পথঘাট অনেক কষ্ট করেছে, নারী ফুটবলে খেলতে পারবে না, এমনিতে এগেনস্টে গিয়েছিল, তারা হাফ প্যান্ট পরে কীভাবে খেলে, অনেক কিছু ছিল আমরা দেখেছি, আমরা যারা সংগঠক আমাকে ছিলাম। তো আজকে আমি মনে করি টোটাল ক্রেডিটটাই থাকবে যারা এই সম্পৃক্ততা আছে দীর্ঘদিন এই ফুটবলের সাথে, নারীদের সাথে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে যদি সাফল্য নিয়ে আসতে পারে এটাও আমাদের জন্য বিরাট পাওয়া হবে। সাব গেমস আমি আশা করি পারবে তারা, কারণ তারা ভারতকে পরাজিত করতে পারবে, তাদের সেই দক্ষতা আছে, বিশেষ করে সাবিনা কৃষ্ণ, স্বপ্নাথ, এবং যে খেলাটি তারা খেলছে। এবং আমি মনে করি যে কোচের যে তত্ত্বাবধান যে কোচ আছে ছোটন, তারা দীর্ঘদিন তাদেরকে লালিত পালিত করছে। আশা করি ইনশাআল্লাহ তারা কামিয়াবি হবে এবং আমাদের ফুটবলের জন্য একটা মাইল ফলক যদি সাবিনারা আজকে চ্যাম্পিয়ন হতে পারে।
সেই জায়গা থেকে গাফার ভাই, নারী ফুটবলটা মোটামুটি সবটুকুই হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে মোটামুটি। অবশ্যই। আমরা তো ক্রিকেটকে দেখেছি, বিভিন্ন নারীদের ক্রিকেট বিভিন্ন ক্লাবে মোটামুটি একটা টুর্নামেন্ট হয়, মোহামেডান হয়তো চ্যাম্পিয়ন গত কয়েকবারের। সেই জায়গা থেকে ফুটবল, নারী ফুটবলটাকে কি আমরা ক্লাবে ক্লাবে ছড়িয়ে দিতে পারি কিনা, বা এই আপনার সংগঠন হিসেবে আসলে এটা কি? অবশ্যই এটা যে কয়টা ক্লাবই এখন আছে আমাদের, এটা ছিল, এবং প্রতিটা ক্লাবে নারী টিম ছিল। মাঝখানে হয়তো 11 পরে আর হয়নি। 11 পরে এটা একটু কমে, 11 না 12 না 13 পরে কমে গিয়েছে, 11 লাস্ট হয়েছে। এরপরে আর এটাকে সংগঠিত করতে পারলে অবশ্যই ক্লাবগুলির সাথে যদি সম্পৃক্ততা থাকে, তাদেরও ধরেন আর্থিক দিক থেকেও তারা সহায়তা পাবে এবং তাদেরও ভালো হবে। এবং আমাদের দরকার এই ধরনের টিমের সাথে একটা নারী টিম থাকা অবশ্যই উচিত। তাহলে সারা বাংলাদেশের নারীরাও যারা খেলার আগ্রহী, যারা ফুটবল খেলতে ভালোবাসে, এবং অবশ্যই এই টিমের সাথে সম্পৃক্ত হলে তাদেরও ভবিষ্যৎ ভালো হবে। সেই জায়গা থেকে নারী ফুটবলকে আসলে ফুটবল ফেডারেশন এবং ক্লাবগুলো তাদের মধ্যে কি কোনো ধরনের সমন্বয় আসা উচিত কিনা তাদের? অবশ্যই ফুটবল বা ফেডারেশন কোনো ধরনের পরিকল্পনা যদি আপনার থাকে বা আপনার মাথায় থাকে, এটা তো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পরিকল্পনা থাকতে হবে। এবং এটা শুধু বাংলাদেশ ফুটবল ফেডারেশন নারী ফুটবল সংগঠন নিয়ে ব্যস্ত থাকলে হবে না, এটা ছড়িয়ে দিতে হবে সারা বাংলাদেশে। এবং এই যে ক্লাবগুলির সাথে যদি সম্পৃক্ততা করবে, এটা ব্রিজ তৈরি করবে কিন্তু ফুটবল ফেডারেশন, এবং পরিকল্পনা কিন্তু করতে হবে ফুটবল ফেডারেশন। দায়িত্ব কিন্তু ফুটবল, যেহেতু ফুটবলের সর্বোচ্চ ক্ষমতাবান ব্যক্তি হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন, তো সেহেতু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্ব কিভাবে এটাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই দায়িত্ব পালন করতে হলে তাদেরকে সেই পরিকল্পনা করতে হবে। এবং সেই পরিকল্পনা মাফিক যদি চলতে পারে, তাহলে ইনশাল্লাহ আমাদের এই মহিলা ফুটবল আরও এগিয়ে যাবে আগামী দিনে। ঠিক আছে, আবারও আসবো আপনার কাছে। জুলিয়ানা ভাই, আপনার কাছে জানতে চাইবো যে নারীদের এই সাফল্য গাথাকে কি চোখে দেখছেন? আর একসময় মোহামেডানে খেলেছেন, ওখানে নারী ক্রিকেট দলটা অনেক শক্তিশালী, সেই জায়গাটাও যদি একটু বলেন যে মেয়েদের ফুটবলটা কি আবারও কোনোভাবে ওখানে দেয়া যায় কিনা? না, আসলে এখন আমরা ফাইনালে আমার মনে হয় যে আমাদের যেই সুযোগ সুবিধা মেয়েরা পাচ্ছে, তার থেকে অনেক বেশি দূরে এগিয়ে ভারত। তারা আমাদের থেকে অনেক আগে ফুটবল খেলা শুরু করছে। তাদের ইতিহাস, চ্যাম্পিয়নের রেকর্ড সব কিছু মিলিয়ে তারা সব থেকে এগিয়ে এইখানে। এখন আমাদের মেয়েদের সামনে একটা চ্যালেঞ্জ যে বিদেশের মাটিতে কিন্তু চ্যাম্পিয়ন হওয়া আরও বেশি কঠিন দেশের মাটি থেকে। তো যেহেতু ইন্ডিয়ার মাঠে খেলা, তাদের নিজস্ব পরিবেশ, নিজস্ব ক্রাউড সব কিছুই তাদের ফেভারেই থাকবে। তো আমার মনে হয় যে এই চ্যাম্পিয়নশিপটা নারী ফুটবলের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। যদি চ্যাম্পিয়ন হতে পারে, আমার ধারণা যে তাদের ফ্যাসিলিটিস নিয়ে, তাদের ফিউচার প্ল্যানিং নিয়ে কাজ করাটা সুবিধা হবে ফুটবল ফেডারেশনের জন্য। তো একটা চ্যাম্পিয়নশিপ আসলে অনেক সময় অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে। তো আমাদের নারী ফুটবলের জন্য একটা চ্যালেঞ্জ যে এই চ্যাম্পিয়নশিপ দিয়ে তাদের ফুটবলের পরিবেশ, পরিস্থিতি, পরিধি সব কিছু তারা চেঞ্জ করার মতন একটা মানসিকতা তৈরি করার সুযোগ করে দিতে পারবে। সেই জায়গা থেকে আরেকটু আমি সংযুক্ত করতে চাই, মোহামেডান ক্লাব আসলে যদি ছেলেদের ফুটবলটাতে বলি, একসময় খুব দাপটের সাথে বাংলাদেশে ক্লাব ফুটবলে রাজত্ব করেছে, অনেক দর্শক প্রিয়তা ছিল, স্টেডিয়াম গ্যালারি ভরে যেত দর্শকে। সেই জায়গা থেকে এবার লিগে মোহামেডানের এই হাল কেন? 10 নম্বরে তারা। হ্যাঁ, প্রথমে বলতে হয় যে আমার জীবনের 80% ম্যাচ মোহামেডানেরই খেলেছি। এই জন্য অবশ্যই খারাপ লাগতেছে যে আজকে মোহামেডান ক্লাবের রেজাল্টটা এটা কেন। আমারও আসলে আপনাদের মতোই প্রশ্ন, কারণ আমি তো ক্লাবের অফিসিয়াল সাইডে বা অর্গানাইজিং সাইডে নাই। এখন কথা হলো যে এটার দায়ভার অবশ্যই মোহামেডান ক্লাবের অফিসিয়াল যারা নীতি নির্ধারক, যারা এটার সাথে ইনভলভ, তাদেরকে দেওয়া উচিত যে মোহামেডান ক্লাবের রেজাল্ট কেন এরকম। এখনও কিন্তু আমি মনে করি যে মোহামেডান ক্লাবের সাপোর্টার ওভারঅল অনেক বেশি বাংলাদেশে। তো অ্যাটলিস্ট ক্লাবের ফিউচার চিন্তা করে, এই সাপোর্টারদের কথা চিন্তা করে, যে মোহামেডান ক্লাবের অর্গানাইজার যারা আছেন তাদেরকে চিন্তা করা উচিত যে নেক্সট ইয়ার থেকে ক্লাব নিয়ে নতুনভাবে চিন্তা করা, যে ভালো রেজাল্ট কিভাবে করা যায়। এটার মধ্যে আরো শুনবো, আরো কোনো পরিকল্পনা আপনার থাকলে মোহামেডান ক্লাবের প্রতি আমরা শুনবো। আমরা একটা বিরতিতে যাচ্ছি। দর্শক,
একটা বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আবারও কথা বলবো অতিথিদের সাথে, সঙ্গেই থাকুন। দর্শক, গণভবনে এই মুহূর্তে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা শুনে নেব বক্তব্যটুকু। আমাদের আজকের এই জমায়েতের পক্ষ থেকে আপনি আমাদেরকে গর্বিত করেছেন। আমরা আশা করি এই বিভাগ থেকে আপনাকেও গর্বিত করব আপনার নেতৃত্বে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ উপাচার্য মহোদয়। এখন মোনাজাত আপনি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব মোনাজাত পরিচালনা করবেন। আমাদের আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, যে দুটি ভবন উদ্বোধন করা হলো আল্লাহ সহি সালামতে তা সমাপ্ত করার তৌফিক দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আজ পর্যন্ত যত মুমিন নরনারী কবরে শাহিদ হয়েছে আল্লাহ তাদের সবাইকে তুমি মাফ করে দাও। খাস করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ, জাতীয় চার নেতা সহ বাংলাদেশের সার্বভৌম রক্ষার জন্য যে সকল বীর সৈনিক শাহাদত বরণ করেছে আল্লাহ তাদের শাহাদতকে কবুল করে তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হায়াতে তয়্যিবা দান করো। আল্লাহ, তাকে সকল প্রকার বিপদ হতে হেফাজত করো। ইয়া রাব্বাল আলামিন, আমাদের দেশ ও জাতিকে সন্ত্রাস ও জঙ্গিবাদ সহ সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করো। আমাদের উপর খাস রহমত নাজিল করো। ইয়া আল্লাহ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীকে কবুল করে নাও। দান করো এই বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতি দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের এখানে সমাপ্তি। আমরা পরের প্রোগ্রামে যেতে আমাদের 2 মিনিট সময় লাগবে আমাদের সংযুক্ত হতে। দর্শক, আপনারা দেখছিলেন গণভবন থেকে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুষ্ঠানটুকু। এখন আবার আমরা চলে আসছি আলোচনায়। জুলেনা ভাই, মোহামেডান ক্লাবের আসলে একটু দৈন্যদশা নিয়ে আপনি বলছিলেন, আসলে কোনো ধরনের সমন্বয়হীনতা কি আছে, বা যারা পরিচালকবৃন্দ আছেন তাদের মধ্যে আসলে একটা যুক্ত হওয়ার ব্যাপার থাকে কিনা? আসলে এটা তো মানে আমি তো ক্লাবের সাথে ডাইরেক্ট ইনভলভ না। মানে যারা ক্লাব নীতি নির্ধারক অফিসিয়াল যারা, তাদের সাথে কমিটিগুলো সম্পূর্ণ আলাদা। আমাদের ভূমিকা হলো এক্সপ্লেয়ার, আমরা মাঝে মাঝে ক্লাবে যাই, ক্লাবের পার্মানেন্ট মেম্বার, অতটুকুই। কিন্তু আমাদের ইনভলভনেসটা মানে অত না অফিসিয়ালদের মতো। তো আমাদেরও প্রশ্নটা দর্শকদের মতোই থাকবে যে কেন মোহামেডান ক্লাবের এই অবস্থা, এইখান থেকে পরিত্রাণের জন্য কি করা উচিত। আমার মনে হয় যে মোহামেডান ক্লাবের যে একটা সুনাম আছে, সেই সুনামের কথা বিবেচনা করে হলেও নেক্সট ইয়ার থেকে আমার মনে হয় যে ঘুরে দাঁড়ানোর কি রাস্তা নির্ধারণ করা যায় সেটা অফিসিয়ালরা নির্ধারণ করবে। আমি তা একটু ওর সাথে অ্যাড করি। আমিও কিন্তু মোহামেডানে খেলেছি এবং আমার সুনামের সহিত খেলেছি এবং চ্যাম্পিয়ন হয়েছি। মোহামেডানের দর্শক অনেক এবং সমর্থকরা কিন্তু এখনও মাঠে যাচ্ছে, নিয়মিত দেখছি। কিন্তু আসলে জুয়েলানা যে কথাটি বললো যে আসলে আমরা যারা বাইরে আছি কিংবা আমরা অনেক সময় অনেক কিছু বলতে পারি না, নীতি নির্ধারক যারা ক্লাব চালায় তাদের উপরে নির্ভর করে। তো আমি আশা করব যে মোহামেডান গত 12 বছর না 13 বছর হলো এই পর্যন্ত কোনো চ্যাম্পিয়নশিপ পায় নাই
এবং মোহামেডান আবাহনীকে নিয়ে কিন্তু বাংলাদেশ ফুটবলের যত উত্তেজনা সব কিছু কিন্তু এখানে বিরাজ করে। এখন ধরেন নতুন নতুন টিম যেগুলি আসছে, চিটাগং আবাহনী, জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড এবং শেখ রাসেল, তার মধ্যে বিজিএমসি এবং ব্রাদার্স, এরা আছে পুরনো। তা আমি আশা করব এবং জুয়েলানের সাথে একমত পোষণ করে বলছি যে আমি যারা ক্লাব পরিচালনা করছেন, আমি অনুরোধ করব যে মোহামেডান টিমটি যেন সে আগের মতন চ্যাম্পিয়নশিপ টিম গঠন করে। তাহলে দেখবেন মোহামেডান টিম যদি ভালো করে অন্যান্য টিমের সাথে আবাহনী টিমের এই সমর্থকরা যদি মাঠে আসা শুরু করে, আমাদের কিন্তু সমর্থকহীন মাঠ হয়ে গেছে। আমি চাবো যে মোহামেডান টিমটা আরও বেটার করুক এবং চ্যাম্পিয়নশিপের জন্য তাদের লড়াকু মনোভাব নিয়ে দল গঠন করুক। সেই জায়গা থেকে আমি আর একটু যুক্ত করি, আবাহনী চ্যাম্পিয়ন হলো, কেমন লাগছে আসলে আপনার কাছে? আর আবাহনীরই তো একটা বড় দর্শক রয়েছে যারা হচ্ছে মাঠে যায়, ফুটবল দেখে, গ্যালারিতে উল্লাস করে, ওই সংখ্যাটা কি একটু কমে গেছে? অনেক অনেক ওইটার কি আসলে কারণ আছে? এটা কারণটা হলো কি, দর্শক সারা মানে এই আপনি শুধু বাংলাদেশে দেখলে হবে না, আমি ইভেন দো আপনার সাউথ এশিয়ার যেসব স্টেডিয়ামে খেলা দেখায় কিংবা আমরা দেখতে পারি টিভির মাধ্যমে, দর্শক সব জায়গায় কমে গিয়েছে। তো আবাহনীর চ্যাম্পিয়নশিপ হয়েছে, আবাহনীকে আমি কংগ্রেচুলেট জানিয়েছি, আমি নিজেও ক্লাবে উপস্থিত ছিলাম সেদিন। আর আবাহনী চ্যাম্পিয়নশিপ দল গঠনই করেছিল চ্যাম্পিয়ন হওয়ার জন্য, তারা তাদের সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছে। এবং আবাহনী কিন্তু এইবার নিয়ে 4 বার চ্যাম্পিয়ন, এবং তারা কিন্তু এই প্রফেশনাল লিগে 9 বার খেলা হলো, 4 বার কিন্তু তারা চ্যাম্পিয়ন। সেই ধরনের মোহামেডানের আমি মনে করি সেই ভাবে এগিয়ে যদি আসে আগামী বছর থেকে, মানে এই বছর থেকে, তাহলে আমাদের ফুটবলের জন্য একটা বিরাট পাওয়া হবে। কারণ সমর্থকরা চাচ্ছে মোহামেডান টিমকে চাবে, তাহলে মোহামেডানের সমর্থকরাও সেইভাবে মাঠে আসবে। সেই জায়গা থেকে বলি একটু, জর্জ কোটান আছেন, অমলেশ দা আছেন, রূপদা আছেন, আসলে একটা টিমকে খুব বেশি একটা ফার্নিশের মধ্যে রাখা, এই জিনিসটা কি আবাহনী ভালো করছে? অবশ্যই অবশ্যই, তারা তো দীর্ঘদিন এই ম্যানেজমেন্ট, একটা ফুটবলের যদি ম্যানেজমেন্টটা ঠিক থাকে, যদি পরিকল্পনা ঠিক থাকে, যে তারা কোচ, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ফিজিও, এই ধরনের যদি একটা ফ্যামিলি, তো একটা ফ্যামিলি যদি ঠিক মতন কাজ করে, টিম ওয়ার্ক করে, তাহলে ডেফিনেটলি সবাই মিলে যদি কাজ করে টিম সাফল্য আসবে। আর তো এখানে মোহামেডানের ঘাটতি আছে আমি মনে করি, সেটা টিম ওয়ার্কটা নাই। তো এটা তৈরি করতে হবে, যারা নীতি নির্ধারক, যারা ক্লাব পরিচালনা করছে, তাদের চিন্তাধারাটা থাকবে। সেই জায়গা থেকে আপনার কাছে একটু জানতে চাইবো, আবাহনী মোহামেডান দ্বৈরথটা আর নেই, আপনি তো অনেক দিন ধরে সংগঠক হিসেবে কাজ করছেন, এটা কি আসলে চোখে লাগে কোনো ধরনের যে কেন এই ইয়েটা নাই, দ্বৈরথটা নেই, মহারণটা নাই? আবাহনী মোহামেডান খেলা হলে আগে মানে হাজারো দর্শক ছুটে যেত মাঠে, খেলার আগে একবার সংঘর্ষে জড়াতো, খেলার পরে আরেকবার সংঘর্ষে জড়াতো, ফলাফল যাই হোক, ওই দ্বৈরথটা আসলে অভাব আমরা অনুভব আসলে তো ফুটবল তো বাংলাদেশে অবশ্যই জনপ্রিয় খেলা, এবং ফুটবল প্রেমী অভাব নেই দেশে। তো আমাদের দেশের ফুটবল স্বাধীনতা উত্তরকাল থেকে কিন্তু মোহামেডান আবাহনী বহুদিন ধরে তারা একে অপরের মানে ফাইনালটা মোকাবেলা করেছে, এবং দর্শক তো আসতোই মাঠে। সারা ঢাকা শহরে খেলার 2-3 দিন আগের থেকে পতাকা উঠতো, মোহামেডান আবাহনীর পতাকা ঘরে ঘরে, এরকম একটা অবস্থা ছিল। তো সেখান থেকে কিছুটা হলেও তো সেটা এখন আর দেখা যাচ্ছে না। তো আবাহনী চ্যাম্পিয়ন হয়েছে, এটা খুবই ভালো কথা। আমিও মোহামেডানের খেলোয়াড় ছিলাম, সেখান থেকে সংগঠক। আমরা হয়তো একটা খারাপ সময় গেছে, একটা খারাপ সময়, ভালো সময় সব সময় থাকে। তো আমরা আশাবাদী অবশ্যই যে এবছর জন্য আমাদের টিমটা আরও ভালো হয়। টিম ম্যানেজমেন্ট কমিটি এবং টিম ওয়ার্ক, প্লেয়ার কালেকশন প্রথম থেকে যদি ভালোভাবে করা যায়, তো অবশ্যই আবার সেই দিনটা অবশ্যই আসবে যে ফাইনাল খেলা হবে মোহামেডান আবাহনী। এখন দর্শক কিন্তু মোহামেডান আবাহনী মাঠে খেললে যে ধরনের দর্শক হয়, অন্য টিমের কিন্তু ওরকম দর্শক ইয়েটা আসেনি এখনো। তাদের দর্শক নির্ভর ক্লাব অনেক ভালো করছে, শেখ জামাল ভালো খেলছে, শেখ রাসেল ভালো খেলছে, অন্যান্য টিম ভালো খেলছে, চিটাগং আবাহনী ভালো খেলছে, কিন্তু ওই দর্শক টানার যে ব্যাপারটা আছে সেটা কিন্তু এই ঐতিহ্যবাহী 2 টিমের মধ্যে আছে। এদের মানে কথা মাঠে নামলেই দেখা যায় অনেক দর্শক। তো সেই জিনিসটা আমরা অবশ্যই আশা করি আগামীতে অচিরেই এটা ফিরে আসবে, যে মোহামেডান আবাহনী খেলছে, সারা স্টেডিয়াম ভরে গেছে। আপনি যেটা বলছিলেন, খেলার আগে সংঘর্ষ, খেলার পরে সংঘর্ষ হোক বা না হোক, একটা সুস্থ সুন্দর আমরা খেলা যেন উপহার দিতে পারি, দর্শকরা যেন তারা বিনোদনের মাধ্যম খুঁজে পায়
ঢাকার ফুটবলকে নিয়ে, তাহলে সামগ্রিকভাবে দেশের ফুটবলের উন্নয়ন হবে, খেলোয়াড়দের তাদের পারফরমেন্স অবশ্যই তারা ভালো ভালো করতে পারবে এবং অনেক খেলোয়াড়ও বেরিয়ে আসবে। সেই জায়গা থেকে আরেকটু যদি যুক্ত করেন যে আসলে তৃণমূলের ফুটবলটা আসলে কোনো ধরনের উদ্যোগ কি বাফুফের আছে এখন, যে তৃণমূল থেকে খেলোয়াড় নিয়ে আসা, একটা মানে সমন্বয় করা, যে জাতীয় ফুটবলটা যেন আরেকটু ভালো হয়, বা আপনি যেহেতু বলছেন যে মোহনবাগান আবাহনীর যে একটা দ্বৈরথ, আমরা কি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল চিন্তা করতে পারি কিনা? ইন্ডিয়াতে যেমন ISL হচ্ছে, হ্যাঁ, ইন্ডিয়াতে তো সবকিছুই হচ্ছে, ব্যাডমিন্টনও তারা কাবাডিতেও হচ্ছে, কাবাডিতেও করছে, অনেক সারা পৃথিবীর বড় বড় প্লেয়াররা এখানে এসে খেলছে, স্থানীয় প্লেয়াররা বাইরের প্লেয়ারদের সাথে খেলে তাদের এক্সচেঞ্জ করতে পারছে, ভালো খেলা দেখে নিজেদেরকে আরও নিজেদের খেলা ডেভেলপ করতে পারছে, সেটা তো অবশ্যই ভালো ব্যাপার। তবে প্রথম অবস্থায় আমি মনে করি দেশের ফুটবলকে একটু চাঙ্গা করতে হবে। যেমন জেলায় জেলায় ফুটবল লিগ, জেলা আমি আমার বাড়ি রংপুরে, আমরা ছোটোবেলায় রংপুরে দেখেছি যে গোবিন্দলাল শীল একটা খেলা হতো, রাজা ছিলেন তাজহাটের জমিদার, তার নামে। তারপরে আমরা ছোটবেলায়, আমার কিন্তু মানে খেলোয়াড় হওয়ার আগে আমি, গাফা ভাইরা জানেন আমরা সমসাময়িক প্লেয়ার, আমার ক্লাব ছিল একটা লাবণী সংঘ নামে, আমাদের 4 ফিট 10 ইঞ্চি আগে খেলা হতো, গাফার ভাই নিশ্চয়ই মনে আছে, 4 ফিট 10 ইঞ্চি রংপুরে যে খেলতো আমার টিম লাবণী সংঘ, সেখানে পরপর 3 বার চ্যাম্পিয়ন হয়েছে। হ্যাঁ, তো এই যে জেলায় খেলাগুলো, এগুলোকে কিন্তু ফুটবল ফেডারেশন অবশ্যই, যেহেতু তারা তাদের ডাইরেক্ট স্টেক হোল্ডার, প্রতিটা জেলা হলো ফুটবল ফেডারেশনের ডাইরেক্ট স্টেক হোল্ডার, তারা কাউন্সিলর, তো সেই জেলার খেলাগুলোকে হয়তো অনেক সময় জেলার পক্ষে সম্ভব হয় না, একটা জেলায় স্পন্সর সংগ্রহ করা কিন্তু অনেক কঠিন। যতটুকু ফুটবল ফেডারেশন FIFA FC থেকে ফিনান্সিয়াল সাপোর্টটা পাচ্ছে এবং দেশের বিভিন্ন স্পন্সর কোম্পানির কাছে যা পাচ্ছে, সেটা কিন্তু ডিস্ট্রিক্টে কিন্তু মানে তাদেরকে সেই সুযোগটা কিছুটা হলে দেওয়া উচিত, এবং সেটা দেখার দায়িত্ব কিন্তু ফুটবল ফেডারেশনের, যেহেতু তারা সেন্ট্রাল বডি, যে প্রতিটা জেলায় খেলা হচ্ছে কিনা, লিগ হচ্ছে কিনা, এবং আমাদেরও এইজ ভিত্তিক টুর্নামেন্টগুলো একটু বাড়াতে হবে এবং ট্রেনিং প্রোগ্রাম, কন্টিনিউয়াস ট্রেনিং প্রসেসের মধ্যে প্লেয়ারদেরকে রাখতে হবে, তা না হলে কিন্তু প্লেয়ার উঠে আসবে না। প্লেয়ারদের ফ্যাসিলিটিস, তাদের অন্যান্য যেসব ফ্যাসিলিটিস পায়, তারা খেলোয়াড় থাকা অবস্থায় বাবা মারা যদি দেখেন যে তাদের বাচ্চারা খেলাধুলা শেষ হওয়ার পর একটা ভবিষ্যৎ নিশ্চয়তা পাচ্ছে, কোথাও একটা চাকরি পাচ্ছে, যেটা ইন্ডিয়াতে আছে, ইন্ডিয়াতে এয়ার ইন্ডিয়া, ইন্ডিয়ান এয়ারলাইন্স, রেলওয়ে, তো প্রচুর খেলোয়াড়দের পাকিস্তানেও আছে, চাকরি, হ্যাঁ আছে, সব জায়গায় আছে, ইন্ডিয়াতে একটু বেশি, যেহেতু ওরা অনেক বড় দেশ, ওদের ফ্যাসিলিটিস দিতে পারে। আমাদের কিন্তু এইভাবে বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে, প্লেয়ারদেরকে তারা যেন রিক্রুটমেন্টটা দেয়। তো সেইখান থেকে আমি মনে করি যে ওই বিদেশি কোচ, আমি যতটুকু জানি, যে পত্রপত্রিকার মাধ্যমে যতটুকু জেনেছি, যে এই 7-8 বছরের, 8-9 বছরের মধ্যে 14 জন বিদেশি কোচ এসেছেন আর গেছেন। তো এইভাবে তো একটা টিমের ডেভেলপমেন্ট কখনো হবে না। আমার একজন বিদেশি কোচ আসবে, ভাষা আলাদা, তার সব কিছুই অন্য পরিবেশ থেকে আসতে, একটা প্লেয়ারকে বুঝতেই তো 3-4 বছর সময় লাগে। তো সেখানে যদি কন্টিনিউয়াস প্রসেসে মানে 2 টার্ম অ্যাটলিস্ট 8 বছর থাকতে পারে, যে আমাদের 5 মাস 6 মাস পর কোচ চলে গেছে, এরকম ঘটনাও আছে। তো এইভাবে তো একটা টিমকে, ন্যাশনাল টিমকে সংগঠিত করা যাবে না। এবং তারপরে আমার পাইপলাইনে প্লেয়ার থাকতে হবে। শুধুই আমি ন্যাশনাল টিমের প্লেয়ার রাখলাম, আমার 20 জন বা 24 জন প্লেয়ার দরকার, সেখানে 40 জন, এতে তো হবে না। 4000, 8000, 10,000 যখন প্লেয়ার আমরা প্রডিউস করতে পারবো, আমার পাইপলাইনে প্রচুর প্লেয়ার থাকবে। একজনের অ্যাবসেন্সে আরেকজন, যেটা ক্রিকেটে আছে, ক্রিকেটে কিন্তু এখন অনেক প্লেয়ার, ডিউ টু ওরা কিন্তু এত এজ গ্রুপের খেলা করে, এত কম্পিটিশন হয়, দেশের অ্যাটেন্ড করা, বাইরে অ্যাটেন্ড করা, এই পর্যায়ে ফুটবলটাকে নিয়ে আসতে হবে। আমরা আগেও আরেকদিন আলোচনায় আমরা এই কথাটুকু বলেছিলাম যে আমরা ইউরোপিয়ান কোচ নিয়ে আসছি, 3 মাস বা 5 মাস পর তাকে ছেড়ে দিচ্ছি। সেই জায়গায় কি আমরা জাপান বা কোরিয়া এসব দেশ থেকে কোচ আনতে পারি কিনা, যারা হচ্ছে আমাদের কিছুটা আমাদের ট্রেডিশন, আমাদের ঘরানার ফুটবল খেলে, সেই জায়গা থেকে তারা আমাদের স্টেমিনাটুকু বুঝবে, আমাদের ফুড হ্যাবিটটা বুঝবে, আমাদের প্র্যাকটিসে কতটুকু সময় দেওয়া দরকার এটুকু বুঝবে। ইউরোপিয়ান কোচ এসে দেখা যায় আমাদেরকে 12 ঘন্টা ট্রেনিং করাচ্ছে, আমাদের স্টেমিনা কিন্তু কমে যাবে বা আমাদের ফুড হ্যাবিটের সাথে অ্যাডজাস্ট করবে না। আসলে এই কোচিং স্টাফদের ব্যাপারটা ওই ইউরোপিয়ান পর্যায় থেকে আমরা কি এদিকে চলে আসতে পারি? আমার মনে হয় না যে ইউরোপিয়ান কোচ আনলে আমাদের প্রবলেম হবে। সে তো সবকিছু, সে তো একজন মানে বিশেষজ্ঞ, ট্রেনিং এর মাধ্যমে তো সে কোচ হয়েছে, এই লাইসেন্স পেয়েছে FIFA বা AFC থেকে, তো সে তার তো সবকিছুই জানা আছে। কিন্তু সে যদি সময় না পায়
এসে একটা টিচার একটা ভালো ছাত্রকে পেলো ক্লাস 9-এ, তো যদি 2 মাস পড়লো তো তার নিশ্চয়ই তার রেজাল্ট সময় সেরকম আসবে না। তাকে তো সেই সুযোগটা দিতে হবে, তাকে স্বাধীনতা দিতে হবে। আমরা বিদেশের কোচ নিয়ে আসলাম, আমরা যদি তারপর খবরদারি করি সেটাও ঠিক না, এবং তাকে যদি সুযোগ না দিই। 14 জন কোচ চলে গেছে এই অল্প সময়ের মধ্যে, তার মানে কি কেউ তো এসে স্থিরভাবে ট্রেনিং প্রোগ্রামটা করার সুযোগ পায়নি। তো সেই সুযোগটা দিতে হবে। সেটা দেশি কোচ হোক, দেশি কোচ যে খারাপ করবে সেটা আমি বলছি না, দেশি কোচ হোক আর এশিয়ান কোচ হোক বা ইউরোপিয়ান কোচ হোক, একজন কোচের আন্ডারে মিনিমাম যতটুকু থাকলে তার ডেভেলপমেন্ট হবে, তার স্কিল ডেভেলপ করবে, তার খেলার মান ডেভেলপ করবে, সেই সুযোগটা তো তাকে দিতে হবে। সেটা আমরা বোধহয় পাচ্ছি না, এটার ব্যাপারে চিন্তা করা উচিত, কেন পাচ্ছি না তাকে সুযোগ দিতে। সেই জায়গা থেকে জুলিয়ানা ভাইয়ের কাছে জানতে চাইবো যে আসলে আমাদের ক্লাব ফুটবলটা যদি একটু ঝিমিয়ে যায়, সেই জায়গা থেকে আমরা কি ফ্র্যাঞ্চাইজি ফুটবল চিন্তা করতে পারি কিনা? তাইলে আমাদের ক্লাব ফুটবলটা যদি জেগে ওঠে, তাহলে আমরা ন্যাশনাল টিমটা একটা ভালো একটা দল পাবো। আপনার কি মনে হয়? না আসলে মানে কোনোটার উপরে ডিপেন্ড করা ঠিক না, সব কিছু কন্টিনিউয়াস চলতে হবে। যে এটা হইলে ভালো হবে বা ওইটা কি হলে ওইটা না, সব কিছুতেই গুরুত্ব দিয়ে চালিয়ে যেতে হবে। আমি যদি ফ্র্যাঞ্চাইজি লিগ করতে চাই, নো প্রবলেম, আপনি এটাকেও ধারাবাহিকভাবে চালান, ওইটার জন্য নতুন একটা সূচি তৈরি করে নেন যে ওইটা কোন সময়ে আমি এই ক্যালেন্ডার হিসাবে আমার কখন খেলা নেয়, আমি এই গ্যাপটার মধ্যে ওইটাকে ঢুকিয়ে দিব। এখন কথা হলো যে ফুটবল ফেডারেশন মানে অনেক কিছু আছে যেগুলা ক্লাবগুলোর কাছ থেকেও সাপোর্ট পাওয়াটা দরকার। শুধু ফুটবল ফেডারেশনের একার ইচ্ছার উপরেই কিন্তু ইমপ্রুভমেন্ট নির্ভর করে না। এখন আজকে ফুটবল ফেডারেশন কোনো ক্লাবকে বললো যে আপনি এটা করতে হবেন, ক্লাবরা বললো যে আমি করব না, তাহলে তো ইমপ্রুভমেন্ট আসবে না। সবার সহযোগিতার মাধ্যমেই কিন্তু ইমপ্রুভমেন্ট আসে। এখন কথা হলো যে ওয়ার্ল্ডের অন্য দেশগুলোতে যদি দেখেন আপনি, ফুটবল ফেডারেশন কিন্তু কোনো দেশের ফেডারেশন কিন্তু পাইপলাইন বা প্লেয়ার তৈরির এগুলো নিয়ে তাদের চিন্তা নাই। তাদের কথা হইলো তারা প্ল্যান দিয়ে দিবে, তারা লিগ আয়োজনের ক্যালেন্ডার দিয়ে দিবে, তারা এগুলো নিয়ে ব্যস্ত। এইগুলো পাইপলাইন থেকে শুরু করে প্লেয়ার তৈরি শুরু করে সব কিছু চিন্তা করবে ক্লাব, যে আমি আগামী বছর প্লেয়ার কিনবো না, আমি প্লেয়ার তৈরি করব। আমি 10 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, 12 বছরের বাচ্চা, এগুলো ট্রেনিং করে 5 বছরের পর আমি এখান থেকে আমি আমার ক্লাবের জন্য প্লেয়ার তৈরি করব। তো আমাদের ক্লাবের এই ট্রেডিশন এখনও তৈরি হয়নি। তো যতদিন পর্যন্ত আমরা এগুলো তৈরি করতে না পারবো, ততদিন পর্যন্ত একা ফুটবল ফেডারেশনের উপরে নির্ভর করে প্লেয়ার তৈরি কিন্তু হবে না। ফুটবল ফেডারেশন শুধু বাস্তবায়ন করতেছে কিনা ওগুলো মনিটরিং করার জন্য তারা, কিন্তু কোনো কিছু যদি করার আগ্রহ ক্লাবগুলোর, বড় ক্লাবগুলোর সামর্থ্য থাকা অবস্থায় যদি করতে না পারি, তাহলে কিন্তু আমরা এই প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করে টিম করব। আমি চিন্তা করলাম যে কোটি কোটি টাকা খরচ না করে আমি যদি আমার ক্লাবের পাইপলাইন থেকে 10 বছরের টার্গেট করে এখান থেকে যদি আমি 15টা প্লেয়ার বাই করতে পারি, তাহলে তো আমার প্লেয়ার কিনতে হচ্ছে না, আমি আমার প্লেয়ার দিয়েই খেলিতে পারবো। আমাদেরকে এইগুলো নিয়ে চিন্তা করা উচিত। আজকে প্রফেশনাল লিগে 10টা কি 12টা টিম খেলতেছি, আমার মনে হয় যে টিম 20টাতে করা উচিত। যত কম্পিটিশন ম্যাচ প্লেয়ারদের সামনে আমরা বেশি তুলে ধরতে পারবো, কম্পিটিশন ম্যাচ অনুযায়ী কিন্তু প্লেয়ারদের এক্সপিরিয়েন্স, তারপরে ম্যাচ টেম্পারমেন্ট, এগুলো কিন্তু ডে বাই ডে বাড়ে। তা আমাদের দেশের প্লেয়ারদের দেখা যায় যে 1 বছরে এই 6 মাসও যায় না লিগ শেষ। না, এইটাকে দীর্ঘায়িত করতে হবে। আমার কথা হলো যে প্লেয়ারদেরকে যত বেশি টিম সংখ্যা বাড়াবো, তত প্লেয়ার খেলার সুযোগ বাড়বে। ওই ক্লাবের ইনভলভমেন্টের কারণে অনেক প্লেয়ার খেলার সুযোগ পাবে, এবং ওই 20টা ক্লাব যদি 2টা কইরা দল ট্রেনিংয়ের ব্যবস্থা করে, আন্ডার জুনিয়র টিম 10-12 বছরের, তাইলে আমি কতগুলো প্লেয়ার ইনভলভমেন্ট বাড়তেছে। তো ইমপ্রুভমেন্ট আসলে এইভাবে চিন্তা করা উচিত। ফুটবল ফেডারেশনের উপরে সব কিছু যদি আমরা আগেই চাপ বসাই দিলাম যে না, ফুটবল ফেডারেশন দায়িত্ব নিছে, ফুটবল ইমপ্রুভমেন্টের দায়িত্ব শুধু তোমাদের, কি আমরা হলে গিয়া প্লেয়ার কিনবো, কিন্তু এইটা কিন্তু বছরের পর বছর হবে না। আজকে আমরা যদি 25 বছর আগে যদি এইটা প্রবর্তন করতে পারতাম, তাহলে কিন্তু আজকে আমাদের ফুটবলের অবস্থানটা এইখানে আসতো না। আমার মনে হয় যে আমাদের নীতি নির্ধারক যারা ছিলেন, জাস্ট প্ল্যানিংয়ের অভাবে আমাদের ফুটবলটা আজকে এই পর্যায়ে আসছে। আজকে প্ল্যানিংয়ের অভাবে আমাদের জেলা দলগুলোর লিগ হারিয়ে গেছে, প্ল্যানিংয়ের অভাবে আমরা প্লেয়ার তৈরি করতে পারতেছি না, প্ল্যানিংয়ের অভাবে আজকে আমরা বলতেছি যে প্লেয়ার স্বল্পতা, সব কিছুই আমাদের পরিকল্পনার অভাব। আজকে যেই মালদ্বীপের কথা বলতেছি, যে মালদ্বীপ এখনও অনেক ছেলে ফুটবলে আগে গেছে, আমরা লাস্ট ম্যাচ তাদের সাথে 5-1-এ হারলাম। তো মালদ্বীপ কিন্তু 1-2 দিনে এখানে আসে নাই, তারা কিন্তু যেই মালদ্বীপকে আমরা 8-0 গোলে হারিয়েছি, সেটা হলো গিয়ে কত সাল, আর আজকে কত সাল,
তারা কিন্তু বেশি এই দিনের দীর্ঘ ভিত্তিতে ফসল কিন্তু এত বছর পরে পাইছে। তো আমাদের সবচেয়ে বেশি যেটা দরকার আমাদের মধ্যে সেটা হলো গিয়ে যে আপা বললেন যে আমরা 12টা কোচ 14টা কোচ আনছি, আমরা একটা কোচ আনলাম, তাকে দিয়ে দিলাম যে এই টুর্নামেন্ট হলো গিয়ে 2 মাস পরে এটাতেই রেজাল্ট পাইতে হবে। আমার মনে হয় যে এইসব চেঞ্জ করা উচিত। আমার মনে হয় যে আমাদের দেশে 2-4 জন অনেক ভালো কোচ আছে, স্বল্প মেয়াদী কোনো যদি ট্রাম দরকার হয় এদেরকে এখানে পুট করা আমরা উচিত। দেশীয় কোচ নিয়ে আলোচনা করব, একটা বিরতিতে যেতে হবে। দর্শক, উই লাভ স্পোর্টসে নিচ্ছি আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, উই লাভ স্পোর্টসে আবারও স্বাগত। আমরা কথা বলছিলাম দেশের ফুটবল নিয়ে, নারী ফুটবলের অগ্রযাত্রা নিয়ে। আমরা ফিরছি গাফফার ভাইয়ের কাছে। জুলিয়ানো ভাই, আবারও ফিরবো আপনার কাছে। গাফফার ভাইয়ের কাছে জানতে চাইবো আসলে জুলিয়ানো ভাই যে পয়েন্টগুলো বলছিলেন আসলে দেশের ফুটবলের উন্নয়নে দেশীয় কোচ একটা বড় ভূমিকা রাখতে পারে, বা দেশীয় কোচেরা কিন্তু খুব কমই ব্যর্থ হয়েছেন, সেই জায়গাগুলো আসলে কীভাবে দেখছেন আপনি? আমি জুয়েলানের কথা সবগুলি শুনতেছিলাম, এবং দেশীয় কোচের আগে আমি যে কথাগুলি বলতে চাচ্ছি যে আমরা এখানে একটা জায়গায় আমরা কথা বলি, সেটা হলো যে ফুটবল ফেডারেশন, ফুটবল সংস্থা সবচেয়ে বড় আমাদের এখানে কন্ট্রাডিকশন হয়ে গেছে 2003 সাল থেকে। আমি যতটুকু জানি, যতটুকু জেনেছি যে ডিএফএ এবং ডিএসএ কিন্তু অ্যাফিলিয়েটেড বাই বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ, রাইট। তাদের কিন্তু একটা অ্যাকাউন্টেবিলিটি ছিল এবং আছে এখনো, এবং তাদের আন্ডারেই কিন্তু মাঠ, তারাই কিন্তু সংস্থা এবং প্রশাসনিক সমস্ত কিছু চালাতো। একজন ডিসি হলো এটার দায়িত্বে, সেক্রেটারি একজন হলো এসপি কিংবা যেই হোক। ডিএফএ করার পর থেকে কাদের স্বার্থে এই যে ফুটবলকে আজকে খারাপ অবস্থায় নিয়ে গেছে, কার স্বার্থে, কারা যে ব্যক্তিদেরকে চিহ্নিত, এখনও তারা কিন্তু ফুটবল ফেডারেশনে ঘোরাঘুরি করে, ওই ব্যক্তিদেরকে চিহ্নিত করে যারা ভোটের মাধ্যমে ফুটবল ফেডারেশনে আবার আসতে পারে, সেই ধরনের ডিএফএ লোক তৈরি করেছে। ডিএফএ-কে তৈরি করার পরে এই যে ডিএসএর সাথে যে কন্ট্রাডিকশন হয়েছে, খেলাধুলা কিন্তু পিছিয়ে গিয়েছে। 2003 সাল থেকে আজকে 2016-13 বছরে আপনি দেখেন, যদি আপনি পরিসংখ্যান নেন, তাহলে কোন ডিস্ট্রিক্টে কতবার খেলা হয়েছে। আপনাকে ডিসি মাঠ দিতে পারছেন না, নানা অজুহাত করছেন। ডিসির তো এখন দায়িত্ব কমে গেছেন, ডিএফকে আপনারা সেই সুযোগ করেছেন। ডিএফএ একটা শিশু। এখন এই যে এএফসি ফিফার মানে প্রেসক্রিপশন দিয়ে আপনারা এইভাবে এগোতে চাচ্ছেন, তাদের থেকে একটা থোক বরাদ্দ নিয়ে আপনারা, এটা তো হলে হবে না। আমাদেরকে ওইসব চিন্তা থেকে বেরোয় আসতে হবে। জুয়েলানা একটু আগে একটা কথা বলছে 12টা প্রফেশনাল। আমি দেখেছি যে প্রফেশনাল জিনিসটা যদি তৈরি করতে হলে ক্লাবগুলিকে প্রফেশনালের মেন্টালিটিতে আনতে হবে, তাদের চেয়ে উদ্যোগ নিতে হবে। এই যে কথাটা বলেছে, ফুটবল ফেডারেশনের একক দায়িত্ব না, কিন্তু ক্লাবদেরও দায়িত্ব প্লেয়ার তৈরি করা, পাইপলাইন তৈরি করা। আমরা কিন্তু পাড়া মহল্লায় খেলে কিন্তু বড় হয়েছি। ফুটবল ফেডারেশন আমাদেরকে একাডেমি করে কিন্তু ফুটবলে আনে নাই। সেই ক্ষেত্রে কিন্তু ক্লাবদেরও দায়িত্ব যে আমরা সেকেন্ড টিম কিভাবে তৈরি করব, কিভাবে আমাদের তাদেরকে সেই সহযোগিতা করতে। আমাদের এখন আর্থিক অবস্থান কিন্তু সেই পর্যায়ে যায় নাই যে ফুটবল প্রফেশনাল লিগ চালাতে হবে। আমি দেখেছি বিভিন্ন ক্লাবের থাকার অবস্থানও খুব খারাপ, তাদের নিজস্ব মাঠও নাই। তো আমি মনে করি প্রফেশনাল কথা থেকে সরে এসে, যদি আমাদের আগে ছিল প্রথম বিভাগ ফুটবল লিগ, যেটা ছিল প্রিমিয়ার লিগ, সেখানে 20টা টিম খেলতো, 20টা ক্লাব, তাহলে 20টা ক্লাবে যদি 30 জন করে প্লেয়ার, যদি এখানে 600 প্লেয়ার, 64 ডিস্ট্রিক্টে কিন্তু ক্লাব আছে এখনো। সেই 64 ডিস্ট্রিক্টে যদি লিগ হতো, তাহলে কতগুলি খেলোয়াড় ওখানে ইনভলভমেন্সি থাকতো। আমার মনে হয় সেই পুরানা জায়গায় আমরা যদি ফিরে যেতে পারি, তাহলে আমার মনে হয় ফুটবলের পাইপলাইন কিন্তু আবার, সেই ফুটবল কিন্তু আবার চাঙ্গা হবে। এই প্রফেশনাল 12 ক্লাব নিয়ে টুর্নামেন্ট করে ঢাকা কেন্দ্রিক, এটা থেকে আমরা বেরোতে পারছি না। আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে রিকোয়েস্ট করব, আমি ক্লাবদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা এটা থেকে বেরিয়ে আসেন। আর এই ডিএফএ ডিএসএর কন্ট্রাডিকশন যতদিন পর্যন্ত না আপনারা মানে করবেন, ঠিক করবেন, ততদিন পর্যন্ত ডিস্ট্রিক্টে যদি খেলা না হয়, তাহলে আপনার ফুটবল থেকে পাইপলাইন কি তৈরি হবে না, ফুটবলারও আসবে না। আজকে যদি ঢাকায় ফুটবল খেলার কারণে কিন্তু আর এক ফুটবলার এক লিগ,
এটাকে এই প্রথাও কিন্তু আপনাকে বাতিল করতে হবে। আমরা খেলেছি, আমরা ঢাকা খেলার পরে কিন্তু ঢাকার ক্লাবের খেলার পরে চিটাগংয়ে খেলেছি, সারা দেশে। খুলনায় খেলেছি, যশোরে খেলেছি, ময়মনসিংহে, বরিশালে খেলেছি, চিটাগংয়ে তো ফুটবল এক প্রকার বন্ধই হয়ে আছে। বন্ধই হয়ে গেছে। নট অনলি চিটাগং, রাজশাহীতে খেলেছি, আমরা যশোরে খেলেছি, বিভিন্ন ডিস্ট্রিক্ট আমরা লিগ খেলেছি, বিভিন্ন টুর্নামেন্ট খেলেছি। ডানা একটু আগে গোবিন্দলাল শীল, আমরা আমাদের সর্বাধিক কাপ যেটা আমাদের প্রথম ছিল শেরে বাংলা সরোদ্দি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, এইগুলি তো বন্ধই হয়ে যাওয়ার কারণে কিন্তু এখন আর সে আগ্রহ, সে উত্তেজনা কোনো কিছুই নাই। আমার মনে হয় ওই পরিকল্পনাহীন থাকা অবস্থায় এগুলি আর কোনোদিন ফিরে যদি না আসে, তাহলে ফুটবলে আমরা যতই টকশো করি, যতই আলাপ আলোচনা করি, আসলে সবাইকে সমন্বয়ভাবে একক মানে কাজ করতে হবে, একক কারোর পক্ষে সম্ভব না। সেই জায়গা থেকে জুয়েল রানার কাছে একটু জানতে চাইবো যে আগে আমরা স্কুল ফুটবল, স্কুল ক্রিকেট এগুলো ছিল, বয়সভিত্তিক বিভিন্ন টুর্নামেন্ট হতো, এগুলো কি আসলে বন্ধ হয়ে যাওয়াতে আমাদের পাইপলাইনটা দুর্বল হয়ে গেছে? আপনার কি মনে হয়, বা আপনি আসলে কোন জায়গা থেকে ফুটবলে উঠে এসেছেন, এটাও যদি একটু শেয়ার করেন আমাদের সাথে। আমাদের স্টার্ট সেই মানে স্কুল ফুটবল, যখন স্কুল ফুটবল শুরু হলো তখন থেকেই আমাদের ইনভলভনেস ফুটবলে আরম্ভ, স্কুল থেকেই আরম্ভ। তো ওইগুলোও আসলে এখন ধারাবাহিকভাবে হয় না। তো মানে এইগুলা যদি বাংলাদেশে সারা বাংলাদেশের কতগুলো স্কুল, সব স্কুলের ছেলেপেলেদের যদি ইনভলভ করা হয়, তাহলে দেখা গেছে যে লাখ লাখ স্টুডেন্ট এটার সাথে ইনভলভ হচ্ছে। তো এইখান থেকে যদি আপনি 100 প্লেয়ারও বের হয়, তাও তো অনেক। বছরে যদি আপনি মানে 100 ভালো প্লেয়ার তৈরি করতে পারেন, সেটা তো আমি মনে হয় যে অনেক বড় পাওয়া। তো আমার মনে হয় যে এইগুলা জিনিস ডে বাই ডে মানে রুটিন মাফিক প্রতি বছর যেন কন্টিনিউ হয়। তারপরে বিভিন্ন ডিস্ট্রিক্ট লিগ, যেটা গাফার ভাই বলেন, সেটার উপরে বেশি জোর দিতে হবে। তার কারণ হলো গিয়ে আমাদের দেশ শুধু ঢাকা নির্ভর ফুটবল খেললে আমরা প্লেয়ার নতুন তৈরি করতে পারবো না। সারা বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টের মধ্যে যদি লিগ হয়, ওইখান থেকে যদি 5টা প্লেয়ার করে আসে, তাইলে তো অনেক প্লেয়ার। তো আমরা আসলে ওই মানে শুধু ঢাকার মধ্যে সীমিত না রেখে, মানে বাংলাদেশে লিগ হোক, আমি যদি 64 ডিস্ট্রিক্টে নাও করতে পারি, 40টা ডিস্ট্রিক্টেও করতে পারলেও তাও অনেক লাভ। ইভেন আমরা শেরেবাংলা কাপ, সোহরাওয়ার্দী কাপ, এইসব টুর্নামেন্টগুলোও জেলাভিত্তিক, এইগুলোতেও কিন্তু অনেক প্লেয়ার তৈরি হয়েছে, কিন্তু এইগুলোও দেখা গেছে যে এখন রেগুলার না। তো আমার মনে হয় যে হয় না, এখন হয় না। হ্যাঁ, সেটাই রেগুলার না। দীর্ঘ কত বছর যাবত আপনি দেখেন যে সৌরাধিকার শেরে বাংলা করে, যেখানে আগের ডিস্ট্রিক্টগুলি কিন্তু এটার উপরেই কিন্তু টিম বানাতো, এবং ঢাকার অনেক অফিশিয়ালরা এইসব টুর্নামেন্ট দেখে প্লেয়ার চুজ করে নিয়ে আসতো। এবং এগুলি হচ্ছে না। এগুলি না হওয়ার কারণে শুধু আমরা প্রফেশনাল লিগ এগুলি করতে করতে এটা একটা কর্পোরেট অফিস হয়ে গেছে। আসলে ফুটবল ফেডারেশন, ফুটবলের উন্নয়নের সবারই সহযোগিতা দরকার। কর্পোরেট অফিস হলে তো হবে না। এটা ইটস নট ফিফা এএফসি অফিস, এটা হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন, এটা ক্লাব ভিত্তিক সবাই আসতে হবে। কর্পোরেট অফিস ওরা কেন করে? সারা মানে ফিফা এফসি থেকে যে লোক প্রতিনিধিরা যায় সেখানে গিয়ে মিটিং করে, কিন্তু আমাদের ফুটবল ফেডারেশন তো কর্পোরেট অফিস হতে পারে না। এটা হলো ফুটবল ফেডারেশন একটা সংস্থা, সর্বোচ্চ জায়গা, সেখানে করতে হবে। ওই ধরনের লোকদেরকে নিয়ে করতে হবে যারা নাকি সাংগঠনিক দক্ষতা আছে, সেই কাজ করার মতো লোকদেরকে আনতে হবে, করতে হবে। তাহলে দেখেন কাজ আগাবে, খেলাধুলা আগাবে। শুধু এক ঢাকা কেন্দ্রিক ফুটবল, এটাকে বাদ দিতে হবে মাথা থেকে। সেই জায়গা থেকে একটু বলি, আমরা তো অন্তত 12টা দল নিয়ে পেশাদার লিগ চালাচ্ছি। সেই জায়গা থেকে অন্তত তো আমাদের 200 প্লেয়ার বা 200 ফুটবলার রয়েছে। তো এরপরেও আমরা কিন্তু আন্তর্জাতিক ফুটবলে সাফল্যহীন এবং ফিফা র্যাঙ্কিংয়ে দিন দিন পেছনের দিকেই যাচ্ছি। আপনি কোচ নিয়ে কথা বলছিলেন আমাদের সাথে, আমাদের মারুফুল হক আছেন, আমাদের সাইফুল বারী টিটু আছেন, গোলাম রব্বানী ছোটন আছেন, বা মানিক ভাই আছেন এখন শেখ রাসেলের দায়িত্বে, কামাল বাবু আছেন, ভালো করেছেন রহমত কাসিমে। তো সেই জায়গা থেকে আমরা আসলে এই কোচদের প্রতি কি আমরা একটু অবজ্ঞা করছি, বা আমরা এই কোচদেরকে কিভাবে মূল্যায়ন করতে পারি বাংলাদেশ দলকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে? আসলে আমার কাছে যেটা মনে হয় যে ফুটবল ফেডারেশন যারাই থাকেন না কেন, বা আমাদের এক্সপেকটেশন সবসময় খুব স্বল্প মেয়াদে, যে একটা টুর্নামেন্ট আসলো, আমরা এটাতেই কোনো মতে 1 মাসের ট্রেনিং করে বা 2 মাসের ট্রেনিং করে এটাতেই চ্যাম্পিয়ন হতে হবে। আমার মনে হয় যে এই মানসিকতা আমাদের চেঞ্জ করা উচিত। একটা দীর্ঘমেয়াদী প্ল্যান করা উচিত। আমাদের স্বাভাবিক ঘরোয়া ফুটবল জাতীয় দল যেভাবে চলতেছে সেটা সেভাবেই চালাইতে থাকি, কিন্তু আমাদের নতুন পাইপলাইন তৈরি করে নতুন প্লেয়ার তৈরি করতে হবে। আমরা যদি কম্পিটিশন মানে তৈরি করতে না পারি প্লেয়ারদের মধ্যে, আমার যদি প্লেয়াররা যদি এটা ফিল করে যে আমরা এই কয়জনই এখন আমাদের ছাড়া চলবে না,
তাইলে ওই প্লেয়ারদের কাছ থেকে ডিভাইডে আপনি পারফরমেন্স পাবেন না। আর আপনার ঘাড়ে যখন আরেকজন প্লেয়ার নিঃশ্বাস ছাড়তেছে যে তোমার বয়স হয়ে গেছে, এখন তুমি ছাড়ো, আমি তোমার পিছনে আছি, তখন কিন্তু আমার ওই স্পিডটা, ওই পারফরমেন্সটা ডিভাইডে মানে বাড়তে থাকবে। কম্পিটিশন থাকতে হবে, সোজা কথা। সেই জায়গা থেকে ডানাপার কাছে জানতে চাইবো, গোলাম রব্বানী ছোটনের কথা আপনি বলেছেন, নারী ফুটবল আসলে এই জায়গায় তো সামনেই ফাইনাল, আসলে কাকে ফেভারিট আজকে সন্ধ্যা 6:30টায় কাকে ফেভারিট ভাবছেন? ভারতের সাথে আমরা প্রথমবারের মতো ড্র করেছি এবং ওই দুইটা ফলাফলের বাইরেও আমরা ভারতের সাথে ড্র করাটাকে বড় হিসেবে বিবেচনা করছি, সেই জায়গা থেকে ভারতের মাটিতে ফাইনাল। আমরা যখন মহিলা ফুটবল শুরু করেছি তখন কিন্তু ভারতের মহিলা ফুটবলের বয়স প্রায় 40 বছর ছিল, তার মানে ধরা যায় ওরা আমাদের 40 বছরের সিনিয়র। তো গ্রুপের খেলায় অবশ্যই ভালো খেলেছে, তো হোম গ্রাউন্ডের একটা অ্যাডভান্টেজ সবসময় থেকে যায়। আমরা অসম্ভবভাবে আশাবাদী আমাদের মেয়েরা আজকে ভালো খেলবে। তার ফুটবলের মেইন ব্যাপার তো গোলটা আমার পেতে হবে, গোল পেলেই আমরা জিতে যাচ্ছি। তো সেদিক থেকে আবার ভারতকে ছোট করে দেখারও কোনো অবকাশ নেই, কারণ তারা অনেক অভিজ্ঞতা সম্পন্ন একটা দল এবং সবচেয়ে বড় কথা তারা কিন্তু অনেক অনেক বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে এবং তাদের ভারতের মধ্যে প্রচুর প্রতিযোগিতা হয়। আমি বিভিন্ন সময় বিভিন্ন প্লেয়ারদের সাথে কথা হয়েছিল, তখন তারা বলতো যে তারা কোনো সময় বের করতে পারে না, এত তাদের ম্যাচ থাকে প্রতি মাসে, কোনো না কোনো সারা বছর ব্যাপী কোনো না কোনো জেলায় খেলা হচ্ছে, বিভিন্ন কম্পিটিশন হচ্ছে, তো সারা বছর তারা ট্রেনিং এর মধ্যে থাকে। তো সেদিক থেকে তারা অবশ্যই এগিয়ে। আজকে যদি আমরা জয়লাভ করতে পারি এটা আমাদের জন্য একটা বিরাট পাওয়া হবে, যে না আমরা ভারতের চেয়ে অনেক। ভারত কিন্তু এশিয়ার মধ্যে খুব একটা সামনের দিকে নাই, কারণ গত এশিয়ান গেমসে কিন্তু তারা অনেক প্রায় 10-0 গোলে হেরেছিল জাপানের সাথে। তো সেই দিক থেকে আমরা বলবো যে আজকে যদি আমরা জিততে পারি তখন আমরা বুঝবো যে হ্যাঁ আসলে এত বড় একটা দেশ, এত পুরাতন একটি দল, তাদের সাথে আমরা জয়লাভ করেছি, মানে আমরা অনেক ভালো। হ্যাঁ, তো আমরা আশা করছি আমাদের মেয়েরা আজকে তাদের যে খেলা সেটা খেলতে পারবেন। ছোটন সাহেব যেভাবে পরিচর্যা করছেন প্রশিক্ষক হিসাবে, তাদেরকে নারিশ করেছেন। আমরা দোয়া করি, সারা দেশবাসী দোয়া করি তারা যেন জয়লাভ করে এবং কোনোভাবে আমরা ভারতকে ছোট করে খাটো করে দেখবো না, এই কারণে যে তারা অনেক অভিজ্ঞতা সম্পন্ন একটি দল এবং তারা অনেক বেশি খেলে এবং তারা হোম গ্রাউন্ডে খেলছে। অ্যাডভান্টেজ তাদের। এক কথায় সবার কাছে জানতে চাইবো, নারী ফুটবলকে সামনের দিনগুলোতে কোথায় দেখতে চান? গাফফার ভাই থেকে শুরু করি। নারী ফুটবল তো যেভাবে এগোচ্ছে, আমরা তো সামনের দিকে এশিয়ান চ্যাম্পিয়নশিপ পেতে চাই ইনশাল্লাহ। এখন যদি সাফ চ্যাম্পিয়নশিপ হতে পারে, তো আগামী দিনে এশিয়ান চ্যাম্পিয়নশিপ, যেহেতু আন্ডার 14 টিম এখন কোয়ালিফাই করেছে এবং সুযোগও আছে, যদি সেভাবে ভালো খেলে ইনশাল্লাহ আগামী দিনে আমরা কোথায় উরুগুয়েতে না কোথায় ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট হবে, আন্ডার 16 না 17, সেখানে আমরা আশা করি। আমি অনেক আশাবাদী। ডানাপাক কোথায় দেখতে চান? আমরা অবশ্যই কলসিন্দুরকে যদি একটু যুক্ত করেন, বা পার্বত্য চট্টগ্রাম থেকেও আমাদের ভালো কিছু ফুটবলার উঠে এসেছে, তো সামনের দিনগুলোতে কোথায় ফুটবলকে দেখতে চান বা আরো সম্পৃক্ততা বাড়াতে চান? অবশ্যই মহিলা ফুটবলে শুরুতেই যখন এটার সাথে জড়িত ছিলাম, আমরা চাইবো অবশ্যই আমাদের মেয়েরা ভালো করবে। তো আকাশচুম্বী চিন্তা ভাবনা কখনোই করব না। আজকে ভারতকে হারালে বোঝা যাবে যে আমরা সাফের মধ্যে নাম্বার 1 টিম, তার পরবর্তীতে সেটার মধ্যে আমরা অবশ্যই ঢুকতে চাই, কিন্তু শুধু ওদের কাছে আমরা চাইবো সেটা চিন্তা করলে হবে না। পৃথিবীর অন্যান্য ডেভেলপ কান্ট্রি মেয়েরা যারা ফুটবল খেলে তারা যে ফ্যাসিলিটিস পায়, সেই ফ্যাসিলিটিস যদি আমরা দিতে পারি আমাদের মেয়েদেরকে, তাহলে অবশ্যই আমরা ভালো করব। কিন্তু সেটা জন্য আমাদের সম্মিলিত একটা প্রয়াস দরকার আছে, যারা এই ফুটবলে অভিজ্ঞ সংগঠক, অভিজ্ঞ প্রশিক্ষক এবং খেলোয়াড়দেরকে নিয়ে সারা বছরের ট্রেনিং প্রোগ্রামের মধ্যে রাখতে হবে। জুয়েল ভাই, লাস্ট নারী ফুটবলের জন্য কিছু একটা বলেন। আসলে চাইতে গেলে অনেক কিছুই চাওয়া যায়, কিন্তু কথা হলো যে বাস্তবতা, যে আমাদের বর্তমান অবস্থাটা কোথায়, যে আমাদের ফার্স্ট টার্গেটটা এই সাফ চ্যাম্পিয়নশিপ নিয়েই নির্ধারণ করা থাকা উচিত, যে আমরা আগে সেটা জয় করব। এটা জয় হওয়ার পরে দেন আমরা কি ফ্যাসিলিটিস তাদেরকে দিতে পারছি, আমরা অবকাঠামোগত কতটুকু উন্নয়ন করতে পারতেছি, সব কিছুই এটার সাথে ইনভলভ। এখন আমি শুধু মেয়েদেরকে প্র্যাকটিসে নামাই দিয়ে বললাম তোমাকে ওয়ার্ল্ড কাপ খেলতে হবে, সেটা তো হবে না। সেই ধরনের মানে সব কিছুই আমার পরিবেশ, প্র্যাকটিস ফ্যাসিলিটিস সব কিছুই ওই ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড করতে হবে, তখন আমি যে বলবো যে তোমাকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তখন আমরা আশাবাদী। এখন আমি সাফ চ্যাম্পিয়নশিপের জন্য মেয়েদেরকে রেডি করতে পারি না, আর এখন যদি আমি বলি তোমাদের কাছ থেকে আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ চাই, সেটা তো হবে না। আমার মনে হয় যে এটার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত এবং এইটাকে নিয়েই আমরা
আরও ভবিষ্যৎ পরিকল্পনা করব। ধন্যবাদ সবাইকে আজকে আমাদের উই লাভ স্পোর্টসে সময় দেওয়ার জন্য। অন্য আরেকদিন আরও অন্য বিষয় নিয়ে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি সঙ্গী পাবো আপনাদেরকে। দর্শক, উই লাভ স্পোর্টসে আজ এ পর্যন্তই। কাল অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব উই লাভ স্পোর্টসে। দেখতে থাকুন নিউজ 24।